আচ্ছা, আপনারা বলছেন এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। এসআইআর বিষয়টা কি সেটা নিয়ে যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। এসআইআর মানে হচ্ছে সারা বছর প্রতি বছর যেটা হয় সেটা হচ্ছে এসআরইআর। নির্বাচন কমিশন প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে, সেটা একটা নির্দিষ্ট সময় হয়। আর এছাড়াও সারা বছর ধরেই ভোটার তালিকার কাজ চলে, অর্থাৎ যে কেউ নাম তুলতে পারবেন অথবা যে কেউ অবজেকশন দিতে পারবেন বা ডিলিশন করতে পারবেন। আর এই যে এসআইআর যেটা, এটা হচ্ছে একটা বিশেষ অভিযান, যে বিশেষ অভিযানের মধ্য দিয়ে সামগ্রিকভাবে ভোটার তালিকাটাকে একদম পরিশুদ্ধ করতে চায়। এই হচ্ছে ওদের এসআইআর। এবার এর আগে 2002 সালে যেটা হয়েছিল তার নাম এসআইআর ছিল না, কিন্তু এই ধরনের কার্যকলাপ অর্থাৎ নিবিড় সংশোধনের কাজ সর্বশেষ হয়েছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে 2002। গোটা ভারতবর্ষে এটা চলেছিল 2002 থেকে 2004। এর উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা পরিশুদ্ধ করা, যেটা আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি। পশ্চিমবাংলায় বিশেষ করে ভোটার তালিকায় প্রচুর মৃত ভোটার, প্রচুর স্থানান্তরিত ভোটার, প্রচুর ডবল এন্ট্রি এবং প্রচুর ভুয়ো ভোটার তাদের নাম আছে। এবং বারবার এই নিয়ে নির্বাচন কমিশনকে যেভাবে অভিযোগ করতে হয় সেইভাবেই অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো কাজ করেনি। আসলে নির্বাচন কমিশনের মেশিনারিটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের মেশিনারি। সেই স্টেট গভর্নমেন্টের ডিএম, সেই স্টেট গভর্নমেন্টের এসডিও, বিডিও এরা। এবার এই কাজটা করতে দেয়নি শাসক দল তৃণমূল। ফলে আমাদের তো এসআইআর হলে কোনো আপত্তির কিছু নেই। গোলমাল তো করলো যাবতীয়টা নির্বাচন কমিশন নিজের দায়িত্ব নিয়ে। এর আগে 2002 সালে একদম সরকারি নোটিফিকেশন দিয়ে নির্বাচন কমিশন বলেছিল নাগরিকত্ব যাচাই করা আমাদের কাজ না, ভোটার তালিকা পরিশুদ্ধ করা আমাদের কাজ। এবার কারণ নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে ওরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটাকে আমরা বলি স্বরাষ্ট্র দপ্তর, যাদের কাজ হচ্ছে নাগরিকত্বের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত করবার, তাদের কাছে জানতে চাইবেন যে এক্স কি ভারতের নাগরিক, ওয়াই কি ভারতের নাগরিক। তারা যা উত্তর দেবেন সেটাই। এই কোনো অধিকারই নেই নির্বাচন কমিশনের কে নাগরিক আর কে নাগরিক নয় এটা নির্ধারণ করবার। ওটা একমাত্র করতে পারে স্বরাষ্ট্র দপ্তর। এখন সেই কাজটা করবার জন্য এই আতঙ্ক তৈরি করেছে নির্বাচন কমিশন। যেমন 2002 এর সঙ্গে তফাৎ কোথায়? 2002-তে যখন হয়েছিল কেউ টের পেয়েছিলেন? সবাই বাড়ি বাড়ি গেছিলেন, বিএলও একটা প্যাড নিয়ে গেছিলেন, সবার কাছ থেকে তাদের পরিবারের ডিটেলস নিয়েছিলেন, নিয়ে সেটা টুকে নিয়েছিলেন এবং কাউন্টার পার্টটা বাড়িতে দিয়ে এসেছিলেন। কোথাও কোনো হইচই হয়নি। রেশন কার্ড কারো থাকলে দেখিয়েছেন, কারো জমির দলিল থাকলে দেখিয়েছেন, কারো পাসপোর্ট থাকলে দেখিয়েছেন। তখন তো আধার কার্ড ছিল না, তাহলে আধার কার্ডের প্রশ্ন নয়, ইত্যাদি ইত্যাদি যা যা দেখাতে হয় তা দেখিয়ে সবার নাম হয়ে গেছে, কারোর কোনো অসুবিধা নেই। এইবার হঠাৎ ওদের মনে হলো 2002-কে আমি ভিত্তিবর্ষ ধরবো। আচ্ছা, 2002 সালে যখন হয়েছিল তখন তো 2002 সালের 1 জানুয়ারি সেই ভোটার তালিকাকে ভিত্তি করা হয়েছিল। তাহলে এবার কেন 2025-এর 1 জানুয়ারি ভোটার তালিকাকে ভিত্তি করা হবে না? যদি পরিশুদ্ধই করতে চায় তাহলে 2025-এর 1 জানুয়ারির ভোটার তালিকাটাকে পরিশুদ্ধ করুক, তাহলে তো মিলে যাবে। এত গোলমালের তো কোনো দরকার ছিল না, মানুষের এত হয়রানির তো কোনো দরকার ছিল না। কজন খুঁজে পাবে 2002 সালে তার নাম ভোটার তালিকা ছিল কিনা? তারপর ডিলিমিটেশন হয়েছে, কেন্দ্র পরিবর্তন হয়ে গেছে, সেই বুথ আর এই বুথ নেই, তার মধ্যে কোনো মিল নেই। একজন ছিলেন পুরুলিয়াতে, তিনি চলে এসছেন দমদমে, কেউ ছিলেন দমদমে, তিনি চলে গেছেন এখন বসিরহাটে, কেউ ছিলেন বসিরহাটে, তিনি চলে গেছেন ক্যানিং এ, কেউ ছিলেন পুরুলিয়ায়, চলে গেছেন দার্জিলিং এ। মানুষ কি দৌড়ে বেড়াবে? এইটা কি নির্বাচন কমিশনের কাজ? আসলে নরেন্দ্র মোদীদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করাও, আতঙ্কগ্রস্ত করো। নোটবন্দিতেও মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, এর আগে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক, মানুষ গিয়ে আবার লাইনে দাঁড়িয়েছে। এখন 2002 ভিত্তিবর্ষ করে আবার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, যার কোনো প্রয়োজনই ছিল না। ভোটার তালিকা পরিশুদ্ধ করার সঙ্গে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের কোনো যোগই নেই। আচ্ছা, এ বিষয়ে আপনাদের পার্টির অবস্থান ঠিক কি এবং কেন, এবং মানে আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানে এতে পার্টির এসআইআর চলাকালীন পার্টির ভূমিকা কি? আমি আগেই বলেছি
ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রশ্নে নির্বাচন কমিশন যে পদক্ষেপই নিক না কেন সেই পদক্ষেপের সঙ্গে আমরা থাকি এবং সেই দাবি তো আমাদের। কিন্তু ভোটার তালিকা পরিশুদ্ধ করবার নামে নাগরিকত্বর প্রশ্ন এনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবার যে চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে। আমরা ওই জন্য বলেছি প্রতিটি পাড়ায় আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের টেবিল চেয়ার পেতে তারা বসবেন। তারা ভোটার তালিকা নিয়ে যখন বিএলওরা বাড়ি বাড়ি যাবেন তখন আমাদের বিএলএরা তাদের সঙ্গে যাবেন এবং মানুষকে 2002 সালের ভোটার তালিকা, এখন সমস্যাটা হচ্ছে দমদমে যিনি বসে আছেন এখন 2025-এ, তিনি 2002-তে হয়তো পুরুলিয়া ছিলেন, ফলে পুরুলিয়ার লিস্ট তখন দমদমের ওই লোকটা পাবে কোত্থেকে? তা আমরা বলেছি আমাদের ভলান্টিয়াররা টেবিল নিয়ে বসবে, চেয়ার নিয়ে বসবে, মানুষকে এই কাজে সহযোগিতা করবে যাতে তাদের হয়রানি না হয়। এবং যে 12টা নথির কথা বলা হয়েছে, এখানেও একটা ইন্টারেস্টিং মজার ব্যাপার আছে। নির্বাচন কমিশন কি চায়, 11টা নথির কথা ওরা বলেছিল এবং এই 11টা নথির মধ্যে কিন্তু ভোটার আই কার্ড নেই, এই 11টা নথির মধ্যে কিন্তু আধার কার্ড ছিল না, এই 11টা নথির মধ্যে রেশন কার্ড নেই, এই 11টা নথির মধ্যে প্যান কার্ড নেই, অথচ এগুলো সব সরকারের দেওয়া। এর মধ্যে ভোটার তালিকা অনুযায়ী এপিক কার্ড, এটা তো নির্বাচন কমিশন নিজে দিয়েছে, তা নিজেই কি বলছে নিজের কাজটা জাল কারবার হয়েছে? তাহলে তো এফআইআর করতে হতো ওকে, যে আমার নির্বাচন কমিশনের এই অফিসার তারা ঠকিয়েছে, এফআইআর করুক। ওর ভোটার তালিকাকে ও কেন ভিত্তি ধরবে না যে সে এলিজেবল ভোটার? এবার নাগরিকত্ব নিয়ে কারোর প্রশ্ন থাকলে আগেই বলেছি আমি, সে স্বরাষ্ট্র মন্ত্রকের গায়ে জানতে চাক এক্স বা ওয়াই তিনি নাগরিক কিনা, স্বরাষ্ট্র মন্ত্রক যা উত্তর দেবে সেটাই ওকে মেনে নিতে বাধ্য, সংবিধানে তাই লেখা আছে। আমাদের দেশে কোনোদিন ন্যাশনাল রেজিস্টার এইটা কাজ শুরু হয়নি, দীর্ঘ গোলমালের পর 1952 সালে সিদ্ধান্ত হলেও সেই এনআরসির কাজ আসামে করবার ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত হয়েছিল, সে সিদ্ধান্ত করে এনআরসির তালিকা বার করতে পারছে না। তো এটা মানুষকে বিভাজনের জন্য করা হচ্ছে, এটা হচ্ছে একেবারে আরএসএস এর এজেন্ডা। একটা সাংবিধানিক সংস্থা তারা আরএসএস এর হয়ে কাজ করছে, বিজেপির হয়ে বিভেদের রাজনীতির কাজ করছে, সংখ্যালঘুদের মধ্যে ভীতি সঞ্চারের জন্য কাজ করছে, আর গরিব লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। তার কারণ এই সমস্ত নথিপত্র গরিব লোক কি করে হবে? সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে, গোটা পরিবার নিয়ে বাইরে থাকে, সে এর জন্য আবার কয়েক হাজার টাকা খরচা করে এখানে ফিরে আসবে ওই 4ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত? কবে তার বাড়িতে বিএলও আসবে, কাজকর্ম ছেড়ে দিয়ে আবার ফেরত আসবে? এ হয়রানির কোনো মানে আছে, কোনো যুক্তি আছে? সেই জন্য আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশন মৃতদের নাম বাদ দিক, যারা স্থায়ীভাবে বাসস্থান পরিবর্তন করেছে তাদের নাম বাদ দিক, ডবল এন্ট্রি যা আছে সেইটার নাম বাদ দিক, এবং ভুয়ো ভোটার যারা আছে অর্থাৎ যাকে বলা হয় আনট্রেসড, সেই ভুয়ো ভোটার তাদের বাদ দিক। আর 18 বছরের ঊর্ধ্বে সমস্ত প্রকৃত ভোটার যাতে ভোটার লিস্ট তালিকায় নাম তুলতে পারে তার জন্য সহযোগিতা করুক নির্বাচন কমিশন। এবার একটা অদ্ভুত কথা বলছে, তথ্য সংগ্রহের যে ফর্ম, সেই তথ্য সংগ্রহ ভোটার তালিকা তৈরির দায়িত্ব সংবিধানের 324 থেকে 329 নম্বর ধারায় যা যা লেখা আছে, ভোটার তালিকা তৈরি থেকে নির্বাচন সুসম্পন্ন করবার প্রশ্নে গোটা দায়িত্ব দেওয়া আছে নির্বাচন কমিশনকে। এখন ওরা সেটা মানুষের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। এনিউমারেশন ফর্ম তোমাকে ফিল আপ করতে পারছে, যদি কারোর বাড়িতে বিএলও না যায়। ওরাই সিদ্ধান্ত করেছে 3 বার করে একটা বুথে একজন বিএলও যাবেন। পশ্চিমবাংলায় 1,05,000 বুথ, 3 বার মানে একটা বুথে গড়ে 250 পরিবার থাকে, কোন কোন বুথে তার চেয়ে বেশি আছে। এবার 3 বার যাওয়া মানে 750। এটা সম্ভব 750 মানুষের কাছে বিএলও যাবে মাসের মধ্যে? ফলে একটা সামগ্রিক বিশৃঙ্খলা তৈরি হবে।
বহু গরিব মানুষ তারা এই ডকুমেন্ট গুলো দেখাতে পারবে না বলে তার নাম বাদ যাবে। ওদের উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষকে তাদের নাম আমরা তুলতে দেবো না, আর সংখ্যাগুরুদের মধ্যে একটা স্থায়ী বিভাজন তৈরি করো। অনুপ্রবেশকারী নাকি এত বেড়ে গেছে, তার জন্য এই এসআইআর করতে হচ্ছে বলে নির্বাচন কমিশন বিহার নির্বাচনের আগে বললেন। তা আসল তথ্যটা কি? বিহারে যে 65 লক্ষের কিছু বেশি ভোটারকে চিহ্নিত করেছে এসআইআর, তার মধ্যে 22 লক্ষ মৃত, 35 লক্ষ নিখোঁজ, 7 লক্ষ ভোটার তালিকায় নাম এসছে দুবার, এবং 1,20,000 ফর্ম খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশকারীটা কে? ওই একজন অনুপ্রবেশকারীর নামও তো সেখানে নেই। আর প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা করে বেড়াচ্ছেন ঘুষপেটিয়া বলে। পশ্চিমবাংলায় নাকি বাংলাদেশ থেকে এসে মুসলমানরা জনসংখ্যার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আমি আপনাদের তথ্য তুলে দেখিয়ে দিতে পারি। পশ্চিমবাংলায় জনসংখ্যার যে শতাংশের মানুষ ছিলেন সেই সময়তে মুসলমান জনসংখ্যা, তার চেয়ে বিশেষ হেরফের হয়নি। যদি এত লোকই ঢুকে থাকতো তাহলে তো মুসলমানের পার্সেন্টেজ বেড়ে যেত, তা তো বাড়েনি। 2-4 জন যদি ঢুকে থাকে, তাকে স্বরাষ্ট্র মন্ত্রক কেন চিহ্নিত করতে পারছে না? অমিত শাহ করছেন কি ওখানে? 14 সাল থেকে বসে আছেন নরেন্দ্র মোদী, কেন তাদের ধরছেন না? ঢুকছেই বা কি করে? ওর বিএসএফ করছে কি? আর এই মৃত এবং ভুয়োদের নাম বাদ কেন যাচ্ছে না? নির্বাচন কমিশনকে তো তার জবাব দিতে হবে। এখানেই তো তৃণমূলের বিজেপির বোঝাপড়া। ডায়মন্ড হারবার কেন্দ্রে বুথ পিছু 75 থেকে 100 জন পর্যন্ত মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটার আছে। এর তালিকা জমা দেওয়া হয়েছে। এবার যাতে বিএলও নিয়োগ না করতে পারে তার জন্য পুলিশ থ্রেট করছে। ফলতায় পুলিশ থ্রেট করছে, কেউ বিএলও হতে পারবে না। ডায়মন্ড হারবারে পুলিশ থ্রেট করছে, কেউ বিএলও হতে পারবে না। এই ভাইপোর সঙ্গে যদি বোঝাপড়া না হয়ে থাকে অমিত শাহ, কখনো হতে পারে এই জিনিস? ভিডিও বলছে কারোর বিএলও নেওয়া যাবে না, নির্দেশ আছে আমাদের কাছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। ফলে তৃণমূল আর বিজেপি বোঝাপড়া করে ভোটার তালিকা পরিশুদ্ধ নয়, আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, বিভাজনের রাজনীতি তৈরি করে মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য এসআইআর কে ব্যবহার করা হচ্ছে। আমরা আমাদের যারা স্বেচ্ছাসেবক তারা পাড়ায় পাড়ায় এই জন্যই টেবিল পেতে বসবেন যে মানুষকে বলবেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনার যা যা সহযোগিতা লাগবে তা আমরা খুঁজে বার করব। আমাদের প্রত্যেকের দায়িত্ব, যতই তৃণমূল গরিবের নাম বাদ দেওয়ার চেষ্টা করুক অথবা বিজেপি গরিবের নাম বাদ দেওয়ার চেষ্টা করুক, নির্বাচন কমিশনার এবং তার মেশিনারিকে ব্যবহার করে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সেই গরিব মানুষকে নিয়ে দরকার হলে ঘেরাও করবে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে। আচ্ছা, তৃণমূলের রাজনৈতিক অবস্থানের যে বিরোধিতা, সেটা ঠিক কোন জায়গায়, আপনাদের সাথে ঠিক কোন জায়গায়? ও তো এই জন্য চাইছে না যাতে পরিশুদ্ধ মানে কি মৃত ভোটার বাদ যাবে, পরিশুদ্ধ মানে কি স্থায়ীভাবে স্থানান্তরিত যিনি তার নাম বাদ যাবে, যার ডবল এন্ট্রি আছে তার নাম বাদ যাবে, যার কোনো অস্তিত্ব নেই তার নাম বাদ যাবে। এবারও তো এটা চায় না, সেই জন্য তো ভোটার তালিকার পরিশুদ্ধিকরণেরই বিরুদ্ধে, ওই জন্য এসআইআর এর বিরুদ্ধে। ফলে ওর রাজনৈতিক অবস্থান হচ্ছে ভোটে জাল কারবার করবার জন্য ও ভোটার তালিকা নিয়ে কোন রকম কাজ হোক পশ্চিমবাংলায় এটা ও হতে দিচ্ছে না গত 14 বছর ধরে। যে কারণে পশ্চিমবাংলায় দেখবেন রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার, তার চাইতে ভোটার এর সংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। কেন? জনসংখ্যা যে হারে বাড়বে সেই হারেই তো ভোটার বাড়বে, তা তো হচ্ছে না। আসলে মৃতর নাম বাদ যাচ্ছে না, তো ও ভোট গিয়ে তো তৃণমূল দিয়ে আসে। স্থানান্তরিতর নাম বাদ যাচ্ছে না, তো ডবল এন্ট্রির নাম বাদ যাচ্ছে না, তো
ওই ভোট তো তৃণমূলকে দিয়ে আসে। ফলে ওদের এসআইআর এর বিরোধিতা করবার কারণ হচ্ছে ভোটার তালিকা পরিশুদ্ধ হোক, এটা ওরা চায় না, যাতে নির্বাচনে জাল কারবার করে জালিয়াতি করে ওরা জিততে পারে। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিজেপির ঘৃণা প্রচার কিংবা মুসলিম অনুপ্রবেশের যে তথ্য, মানে সেটা কতটা ঠিক? এই প্রশ্নে আমি একটাই আপনাদের সামনে তথ্য দিই। সে তথ্যটা হচ্ছে যে ভারতবর্ষে চেহারাটা কি। ভারতবর্ষে ভাগ হওয়ার আগে 1941 সালের যে সেন্সাস রিপোর্ট ছিল, সেই সেন্সাস রিপোর্টে হিন্দু পপুলেশন ছিল 67.05 আর মুসলিম পপুলেশন ছিল 26.2 শতাংশের দিক থেকে বলছি আমি। আর 2011 সালে সর্বশেষ যে সেন্সাস হয়েছে, সেই সেন্সাস অনুযায়ী হিন্দু সেইটার পার্সেন্টেজ দাঁড়িয়েছে 70.54 এবং মুসলমানের পার্সেন্টেজ দাঁড়িয়েছে, মুসলমান জনসংখ্যার 27.01। বাড়লো কোথায় বলতে হবে তো। ফলে গোটাটাই হচ্ছে ঘৃণা প্রচার। আমি দ্বিতীয় আর একটা তথ্য আপনাদের দিই, যেটাকে বলা হয় ডিকেডাল গ্রোথ, অর্থাৎ এক দশকে কত পপুলেশন বৃদ্ধি হয়েছে সেন্সাস রিপোর্ট অনুযায়ী। 1981 থেকে 1991 এই সময় ভারতবর্ষে পপুলেশন গ্রোথ রেট ছিল 23.9 আর পশ্চিমবাংলায় ছিল শতাংশ, পশ্চিমবাংলায় ছিল 24.7%। তার মানে আমরা ন্যাশনাল অ্যাভারেজের উপরে ছিলাম। 81 থেকে 91 বামফ্রন্টের ভূমি সংস্কার, শিক্ষার প্রসার কিভাবে মানুষকে পরিবর্তিত করেছে। 2001 অর্থাৎ 91 থেকে 2001 এই 10 বছরে, এই দশকে ভারতবর্ষের পপুলেশন গ্রোথের শতাংশ রেট ছিল 21.5, পশ্চিমবাংলায় 24.7 থেকে এক ধাক্কায় নেমে চলে আসলো 17.8। আবার 2001 থেকে 11 আপনি যদি দেখেন, গোটা ভারতবর্ষেও গ্রোথ রেট কমলো, কমে 21.5 থেকে হলো 17.7। আর পশ্চিমবাংলায় আর একটা উল্লম্ফন দিয়ে আরো কমে হলো 17.8 থেকে কমে হলো 13.8। যদি অনুপ্রবেশী হয়ে থাকবে তাহলে তো পপুলেশন গ্রোথ রেট তো এই হারে দেখাতো না, তাহলে তো অনেক বেশি হতো। কিরম অসত্য কথা বলছেন, এই তো সব সেন্সাস ডাটা এগুলো। এই তো আরএসএস এর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তৈরি ডাটা না। মুসলমান জনসংখ্যারও বৃদ্ধি হয়নি, গ্রোথ রেট গোটা ভারতবর্ষে কমছে, হিন্দুরও কমছে, মুসলমানেরও কমছে। বহু রাজ্য আছে যেখানে হিন্দুর যে বার্থ রেট আছে তার চাইতে মুসলিমদের বার্থ রেট অনেক কম। তার মধ্যে উল্লেখযোগ্য একটা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে এই যে বলা হয় যে এখনই কিছু ব্যবস্থা মুসলমানদের না তাড়ালে ভবিষ্যতে ভারতবর্ষেও মুসলমানরা দখল করবে, কোথায় পপুলেশন গ্রোথ পার্সেন্টেজে তো কোথাও চেঞ্জ নেই। বরঞ্চ হিন্দু ছিল 67%, 41 সালে সেটা হচ্ছে 70%। ফলে গোটাটাই হচ্ছে একেবারে মিথ্যা প্রচার, অসত্য প্রচার। এবং দুঃখের কথা হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে এই অপরাধী বানাবার মতো করে কাজ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনকে তো বিশেষ ক্ষমতা দিয়েছে সংবিধান। প্রথম যিনি ছিলেন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন, তিনি তো পাইওনিয়ার ভারতবর্ষে গণতন্ত্র নিয়ে আসা। পৃথিবীর কোন দেশে সিম্বল সিস্টেম ছিল না, ভারতবর্ষে কেন উনি সিম্বল সিস্টেম তৈরি করলেন? কারণ ভারতবর্ষে মানুষ নিরক্ষর,
কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট বলে কারোর নাম যদি লেখা থাকতো, পড়তে পারে না মানুষ, তাহলে বুঝবে কি করে কে কোন দলের? আমাদের দেশের দলভিত্তিক গণতন্ত্র আছে, আবার ব্যক্তিগত গণতন্ত্র আছে। অর্থাৎ দলের নিরিখেও ভিত্তিতেও দাঁড়াতে পারেন কেউ, একা একাও কেউ দাঁড়াতে পারেন। সেই জন্য চালু করা হয়েছিল সিম্বল, যাতে নিরক্ষর মানুষ বোঝেন এটা কমিউনিস্ট পার্টির সিম্বল, কি এটা কংগ্রেসের সিম্বল, কিংবা এটা জনসংঘের সিম্বল, কিংবা অন্য অন্য পার্টির সিম্বল, অথবা নির্দলের সিম্বল। এইভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তপোক্ত করবার কাজ অতীতে নির্বাচন কমিশন করেছে। আর সেই নির্বাচন কমিশনের মর্যাদাকে ধুলোয় মিটিয়ে দিল এখনকার নির্বাচন কমিশনার আরএসএস এর লেজুর হয়ে কাজ করে। এই যে গোটা রাজ্য জুড়ে যে অবস্থা তৈরি হয়েছে, আপনি বাসে, ট্রেনে, চায়ের দোকানে, যেখানে যাবেন, শহরে, গ্রামে, আধা শহরে, মফস্বল শহরে, সর্বত্র এখন একটাই আলোচনা, 2002-এর তালিকা পাবো কোথায়। আমার বাবার মায়ের নাম তো 2002 এখানে ছিল না, তখন আমরা তো তখন চেন্নাইতে বাবা পোস্টিং ছিলেন, বলে আমার নাম থাকারও প্রশ্ন নেই, আমি তো 27 সালের পরে জন্মেছি, তাহলে আমার কি নাম থাকবে না? এবার বিচিত্র যুক্তি। 11টার প্রশ্নে পাশে লেখা নেই, 12 নম্বর যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে নিজের ফেলা থুতু চাটতে বাধ্য হলো নির্বাচন কমিশন, যে আধার কার্ডকেও অন্যতম প্রামাণ্য নথি হিসেবে ধরতে হবে, তার পাশে লেখা আছে এটা নাগরিকত্ব, কেবলমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তাহলে আগের 11টা নাগরিকত্বের প্রমাণপত্র? নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার আছে নাকি এটা ঘোষণা করবার, যে কোন কোন নথি দেখালে দেশের নাগরিক? ওটা তো স্বরাষ্ট্র মন্ত্রক জারি করবে। প্রয়োজনে ন্যাশনাল রেজিস্টার যে সংস্থা আছে, এনআরসি, তারা ঘোষণা করবে। আসলে আরএসএস তো দেশের সংবিধান মানে না, আইন মানে না, কানুন মানে না, কিছু না। আর পশ্চিম বাংলায় ওদের দোসর আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এখানে গণতন্ত্র মানেন না। তিনিও গরিব মানুষের সামনে তার এক রূপ, আর এই গরিব মানুষের নাম বাদ যাবে তার বিরুদ্ধে তিনি কিছু বলছেন না, শুধু বলছেন খুব ভোটার লিস্ট থেকে কারোর নাম কাটা যাবে না। অর্থাৎ যে ভুয়ো ভোটার গুলোর ভোট ফেলে ওর দল, তার ফলে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে স্পষ্ট বোঝাপড়ার ভিত্তিতে এখানে চলে। তা নাহলে একটা মন্ত্রীরও জেলের বাইরে থাকার কথা নাকি এখানে? ওই বোঝাপড়া করেই তো চলছে, তুমি রাজ্যে থাকো, আমি কেন্দ্রে থাকি। এবং কোনোদিন দেখেছেন কেন্দ্রীয় সরকারকে বিপদে ফেলার জন্য তৃণমূলের সাংসদরা কোনো ভূমিকা নিয়েছেন? কোনো বিল যাতে পাশ না হয় তার জন্য তৃণমূলের সাংসদরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন? ফলে আমাদের যে বিরোধিতা আর তৃণমূলের বিরোধিতা এক নয়। তৃণমূল আর বিজেপি আপনি আলাদা করে দেখতে পাবেন না, কারণ আরএসএস এর গর্ভেই জন্ম হয়েছে তৃণমূল। তৃণমূল পার্টিটাই তৈরি করা হয়েছিল কংগ্রেসকে ভাঙবার জন্য আরএসএস এর বুদ্ধিতে, যে কারণে এই পার্টির সিম্বল অ্যালটমেন্ট, তার জন্য চিঠি দিয়েছিলেন কে? এল.কে. আদবানি। কমিউনিস্ট পার্টির হয়ে চিঠি তো কোনো জনসংঘের নেতা বা কংগ্রেসের নেতাকে দিতে হয়নি। এর থেকে স্পষ্ট হয়ে যায়। ফলে আমাদের কথা হচ্ছে, একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, আর একজন মৃত স্থানান্তরিত ভুয়ো অথবা ডবল এন্ট্রি তাদের নাম রাখা যাবে না। আপনার সমস্ত তথ্যে মানে আরেকটা প্রশ্ন মনে জাগছে, সেটা হচ্ছে তার মানে এই পদ্ধতিটার মধ্যে পার্থক্য রয়েছে, আগের পদ্ধতিটা এখনের পদ্ধতিটা, তো এই পার্থক্যটা অ্যাকচুয়ালি কি আছে? আমি পার্থক্য যদি বলেন তাহলে নির্দিষ্ট করে বলি, সে মূল তালিকা কোনটা বেস ভোটার লিস্ট হবে। 2002-এ বলা হয়েছিল 2002-এর 1 জানুয়ারি যে ভোটার তালিকা পাবলিশ হয়েছে তার ভিত্তিতেই এই বিশেষ নিবিড় যে সংশোধন সেই প্রক্রিয়া হবে, এবং এটাই বরাবর হয়ে এসছে। এর আগে যতবার এই ধরনের কাজ হয়েছে, হঠাৎ এই বছর বলা হলো যে না, সর্বশেষ যে নিবিড় সংশোধনের কাজ হয়েছিল 2002-তে সেইটা হবে ভিত্তিবর্ষ। তার ফলে তো মানুষের এত হয়রানি। দ্বিতীয় পার্থক্য কি?
সমস্ত ভোটারের জন্য যে বাধ্যতামূলক নথি, সেই নথি প্রথমে এখানে জমা করবে না। ওখানে একবারই হয়েছিল, প্রথমেই তোমায় নথি জমা করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। প্রথমে এখানে এনিউমারেশন একটা ফর্ম, যেটা নিয়ে বিএলওরা যাবে, সেইটা ভর্তি করতে হবে। যাদের নাম শেষ এসআইআর অর্থাৎ 2002 এর তালিকার সঙ্গে মিলে যাবে ম্যাপিং করে, তাদেরটা ঠিক আছে, আর যাদের মিলবে না তাদের সবাইকে নোটিশ দেওয়া হবে এবং নথি জমা দিতে বলা হবে। জটিল করে দিল গোটা প্রক্রিয়াটাকে। 3 নম্বর কি বলা হয়েছিল? 2003 সালের নির্দেশিকা, আমি কোট করছি, নির্বাচন কমিশনের যে নির্দেশিকা ছিল, নাগরিকত্ব নির্ধারণ করা গণনাকারীর কাজ নয়। এনিউমারেটরদের ইনস্ট্রাকশন দিয়েছিল, তুমি নাগরিকত্ব যাচাই করতে যাচ্ছ না, সে প্রকৃত ভোটার কিনা, যে যার নাম ভোটার তালিকায় আছে সে লোকটা এক্সিস্ট করে কিনা, এইটা দেখাই তোমার একমাত্র কাজ। আর এইবার কি বলা হচ্ছে? এইবার বলা হচ্ছে পুরনো, যাদের নাম পুরনো তালিকার সাথে লিঙ্ক করা যাবে না তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। আমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে যে আমি নাগরিক। আরে আমি নাগরিক যদি না হই তাহলে তো সরকারকে প্রমাণ করতে হবে। যেমন আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে পুলিশকে প্রমাণ করতে হয় যে আমি চুরি করেছি না ডাকাতি করেছি না কি অপরাধ করেছি। এখানে বলছে না, তুমি অপরাধী এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অপরাধী নও। এরপরে কি মূলত আগের বার পুরনো তালিকার ক্ষেত্রে কি করা ছিল? রাজ্যের মধ্যেই তালিকা, অর্থাৎ তামিলনাড়ুর তালিকার সঙ্গে মেলানো হয়নি, রাজ্যের যে তালিকা সেই তালিকার সঙ্গে মেলানোর কাজ করা হয়েছিল। তাতে কিছু মিলেছিল, কিছু মেলেনি। এটা সবসময় হতে বাধ্য। এইবার বলা হচ্ছে গোটা ভারতবর্ষে ভোটার তালিকার সঙ্গে ম্যাচ করানো হবে। কারণ আগের বার এই সমস্যা, তার আগেও এই সমস্যা হয়েছে। চেন্নাইতে ছিলেন, বিয়ে হয়ে এখানে এসেছেন, অথবা চেন্নাইতে কাজের সূত্রে ছিলেন, এখন এখানে ফিরে এসেছেন। এই ধরনের যারা আছে, তাহলে তো তখন ছিল 2002 সালে চেন্নাইতে নাম ছিল কিনা সেইটা এখন বলা হচ্ছে যে ম্যাপিং এ, অথবা তার নিজের বা আত্মীয়, এখানে দেখবেন রিলেটিভ লেখা আছে, কিন্তু রিলেটিভ মানে আসলে বাবা মা। অন্য আত্মীয়ের নাম থাকলে হবে না, জ্যাঠা কাকার নাম থাকলে হবে না, বাবা অথবা মার নাম থাকতে হবে। সেই জন্যে অল ইন্ডিয়া ডেটাবেসকে এরা ব্যবহার করবে। 2003 সালে এই কাজ হয়েছিল 6 মাসের বেশি সময় ধরে, আর এইবার বলছে 4ই নভেম্বর থেকে শুরু হবে, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। 750 বাড়ির যাচাই নাকি হয়ে যাবে। এটা সম্ভব কোনোদিন? মোট গোটা প্রক্রিয়ার জন্য 2 থেকে 3 মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। সেই সময় আধার কার্ড ছিল না, আধার কার্ডের প্রয়োজন নেই। এবছর মামলা হয়েছে, মামলা হওয়ার পর আধার কার্ডকে ওরা কি বলেছে যে ঠিক আছে দিতে পারো, কিন্তু তুমি শুধু পরিচয়পত্র, এটা নাগরিকত্বের প্রমাণ না। আচ্ছা, নাগরিকত্বের প্রমাণ কি প্রমাণ না এটা তুমি বলবার কে? এ তো বলবে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর তো তুমি বলবে যে আমি এবার মিলিটারির দায়িত্ব নিলাম, এবারে যুদ্ধটা আমি নির্বাচন কমিশন করব। যে যা খুশি করতে পারে নাকি? সংবিধান তো নির্দিষ্ট করে দিয়েছে কার কি কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের কি কাজ, জুডিশিয়ারির কি কাজ, পার্লামেন্টের কি কাজ, অন্যান্য কনস্টিটিউশনাল বডি যেরকম নির্বাচন কমিশন তার কি কাজ। সে তো নিজের এখতিয়ারের পাশে যেতে পারে না। এখন রাজ্যের এমপি যদি বলে আমি বিডিওর কাজ করব, অথবা আমি ডিএম এর কাজ করব, কোন এমএলএ যদি বলে আমি এবার থেকে বিডিওর কাজ করব, এটা হবে? সংবিধানে নেই। ফলে ওকে কে এই কাজটা করবার দায়িত্ব দিয়েছে? সুপ্রিম কোর্টে কোনো উত্তর দিতে পারেনি। তাহলে এটা হচ্ছে মৌলিক তফাৎ। পরিশুদ্ধ করবার জন্য 2002 এর তালিকার কোনো দরকারই ছিল না, এত জটিলতা করবার কোনো দরকারই ছিল না। 2025 দেখো, বাড়ি বাড়ি যাক, সময় নাও, 6 মাস সময় নাও, 6 মাস সময় ধরে যাচাই করো। কোন একটা মানুষ তো 1 মাসের জন্য বেড়াতেও যেতে পারে,
কোন একটা মানুষ 1 মাসের জন্য তো কোনো একটা কাজের ডেপুটেশনের প্রজেক্টেও যেতে পারে। এই 1 মাসের মধ্যে সব শেষ করে দিচ্ছ। লোকটা যদি 5ই ডিসেম্বরের পর ফেরে আর 4ই নভেম্বরের আগে যদি বাড়ি ছেড়ে তাকে কাজে চলে যেতে হয়, কোনো আত্মীয় স্বজন যদি এখানে না থাকে, আত্মীয় স্বজন মানে বাবা মা অথবা স্ত্রী, তারা যদি না থাকেন তাহলে তার নাম বাদ চলে যাবে। ফাজলামি হচ্ছে নাকি ভোটার তালিকার নামে? ওই জন্যে আমরা দেখবেন গতকাল জমায়েত করে 10টা বামপন্থী দলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি। বিহারে তো একটাই ক্যাম্পেইন চলছে, ভোট চোর গদ্দি চোর। যাদের নাম বাদ গেছে বিহারে সব হচ্ছে গরিবস্য গরিব। আচ্ছা আমাকে বোঝান তো, নর্থ বেঙ্গলে এই যে ফ্ল্যাশ ফ্লাডে যা ভেসে গেল, কিচ্ছু নেই তো, তাদের কোনো ডকুমেন্ট নেই। সে প্রমাণ করতে পারবে? কোন ডকুমেন্ট দেখাতে পারবে? সরকারের মধ্যে দিতে পারবে আধার কার্ড? সরকার দিতে পারবে এই যে 11টা বাকি নথি? তার নাম থাকবে না। তার তো বাড়িটাই নেই, কোথায় গিয়ে এনিউমারেটর তাকে খুঁজবে আর এনিউমারেশন ফর্মটা ফিল আপ করবে? উদয়নারায়ণপুর বন্যা, ঘাটাল বন্যা, তোর কাগজপত্র ভেসে চলে গেছে। এ তো ভারতবর্ষে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিতে মানুষ ক্ষতিগ্রস্ত তো হয়, প্রাকৃতিক দুর্যোগে। তুমি 1 মাসের মধ্যে শেষ করে দেবে? আর এই লোকটার তো আবার নথি ফিরে পেতে 6 মাস সময় লাগবে। বলছো শিক্ষাগত যোগ্যতায় সার্টিফিকেট লাগবে বিশ্ববিদ্যালয় অথবা। আমি তো যখন পরীক্ষা দিয়েছি তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি রেজাল্ট বেরোতো, তার সঙ্গে সার্টিফিকেট দেওয়া হতো না। পরে কেউ যদি চাইতো তখন সার্টিফিকেট দিত। অ্যাডমিট কার্ড দেখালে কেন হবে না? মার্কশিট দেখালে কেন হবে না? কি খামখেয়ালি নাকি? এই সব তুগলকি কারবার কখনো চলতে পারে না। সেখানে আমাদের বক্তব্য, নির্বাচন কমিশন মানুষকে হয়রানি বন্ধ করুন। ওর যেটা কাজ, সঠিক নির্বাচনী তালিকা, ভোটার তালিকা তৈরি করা এবং ভোটের দিন যাতে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারে সেটা ইনশিওর করা। সে তো পশ্চিমবাংলায় করতে পারে না। পুলিশ মিলিটারি কোনো কিছু নামিয়ে তো করতে পারে না। তার কারণ পুলিশ মিলিটারি নামে কি হবে? সব দুর্বৃত্ত তো জেলের বাইরে। দুর্বৃত্তরাই তো রাজ্য চালাচ্ছে, দুর্বৃত্তরাই তো থানা চালাচ্ছে, তারাই তো ভোট লুট করে। ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু তো পুলিশ আর বিডিওরা মিলে ভোট লুট করেছে। এত কমপ্লেন গেল, একটা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, তার কারণ ভাইপোর সঙ্গে পিসির সঙ্গে বোঝাপড়া, বলে কোনো ব্যবস্থা হবে না। উল্টে অভিযোগ জানাতে গেছে যখন, তখন অবজারভার যিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসছেন তিনি সিপিআইএম প্রার্থীকে বলছেন তোমায় গ্রেপ্তার করিয়ে দেবো বেশি কথা বললে, অন রেকর্ড। এই তো চলছে পশ্চিমবাংলায়। সেই জন্যই আমরা বলছি আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, যাতে কোনো গরিব মানুষের নাম বাদ না পড়ে, কোনো মানুষের ধর্ম, জাত, ভাষা তার ভিত্তিতে নাম না বাদ পড়ে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যাদের নথিপত্র হারিয়ে গেছে তাদের নাম যেন বাদ না পড়ে, তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর যদি সেটা বাদ দেওয়ার চেষ্টা করে নির্বাচন কমিশন, লড়াই হবে।